where the mind is without fear and the head is held high, where knowledge is free. সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মালদা জেলা স্কুলের রসায়নের শিক্ষক প্রবীর কুমার রায়। আজকে তোমাদের ক্লাস 11-এর ইউনিট 2 পরমাণু গঠন সম্বন্ধে পড়াবো। ইউনিট 2 পরমাণুর গঠন। তোমরা ক্লাস 10, 9 এইসব ক্লাসে তোমরা রাদারফোর্ডের পরমাণুর গঠন সম্বন্ধে পড়াশোনা করেছো। পারমাণবিক ক্রমাঙ্ক, ভর সংখ্যা, আইসোটোপ, আইসোবার, ইত্যাদি তোমরা পড়াশোনা করে এসেছো। কিন্তু পরমাণু গঠন ক্লাস 11-এ যেটা পড়তে হবে, তোমাদের পড়ার আগে তোমাদের কতগুলো বিষয় একটু জানতে হবে। না জানলে তোমাদের এই বিষয়টা সম্পূর্ণভাবে অবগত হতে পারবে না। আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। প্রথমে তোমরা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সম্বন্ধে একটু জানতে হবে। একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এটার শীর্ষ, এই শীর্ষ দুটো শীর্ষের অন্তর্বর্তী যে দৈর্ঘ্যটা, সেটাকে ল্যামডা দিয়ে প্রকাশ করে। এটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এটার একক কি? এটার একক সাধারণত মাপা হয় আংস্ট্রমে, বলা হয় সেন্টিমিটারে 8 সেন্টিমিটার, মিটারে 10⁻⁻10 মিটার। আচ্ছা, এবার কম্পাঙ্ক, একটি বিন্দু দিয়ে 1 সেকেন্ডে যতগুলি পূর্ণ তরঙ্গ অতিক্রম করে সেই সংখ্যাটাই হচ্ছে কম্পাঙ্ক। এটা নিউ দিয়ে প্রকাশ করে। নিউ দিয়ে প্রকাশ করে। নিউ এর সাথে ল্যামডার কি কিছু সম্পর্ক এরকম, নিউ ইকুয়াল টু c/λ। কম্পাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের এই সম্পর্ক। সি হচ্ছে আলোকরশ্মির বেগ, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, নিউ হচ্ছে কম্পাঙ্ক। আচ্ছা, নিউ বার 1/λ, অর্থাৎ তরঙ্গ সংখ্যা। 1 সেন্টিমিটার দৈর্ঘ্যে যতগুলি পূর্ণ তরঙ্গ থাকে সেই সংখ্যাটাকে বলে তরঙ্গ সংখ্যা আর কি। নিউ বার দিয়ে প্রকাশ করা, নিউ বার ইকুয়াল টু 1/λ। তাহলে আমাদের এই রিলেশনটা একটু মনে রাখতে হবে, নিউ ইকুয়াল টু c/λ। আচ্ছা, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা। আচ্ছা, এবার তড়িৎ চুম্বকীয় তরঙ্গে দৃশ্যমান অঞ্চল আমরা জানি। দৃশ্যমান অঞ্চল এটা তোমরা পড়েছো, ভিজিবল রেঞ্জ মধ্যে থাকে। ওটা ভিজিবল রেঞ্জ বলতে কি বোঝায়?
400 ন্যানোমিটার থেকে 7500 ন্যানোমিটার। যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের দৈর্ঘ্য 400 ন্যানোমিটার থেকে 750 ন্যানোমিটার পর্যন্ত হয়, তাহলে এই রেঞ্জের মধ্যে যে তরঙ্গরশ্মিগুলো, যে আলোক রশ্মিগুলো পড়বে সেটা আমরা দেখতে পাবো, দৃশ্যমান অঞ্চল বলে। এইটা নিচে যে অঞ্চল সেটা হচ্ছে অতি বেগুনরশ্মি, 180 ন্যানোমিটার পর্যন্ত, 180 অতি বেগুনি, আল্ট্রাভায়োলেট রিজিয়ন বলে, অতি বেগুনি। আর এটার পরে রয়েছে অবলোহিত, ইনফ্রারেড, অবলোহিত অঞ্চল। অতি বেগুনি, দৃশ্যমান, অবলোহিত, আল্ট্রাভায়োলেট রিজিয়ন, ভিজিবল রিজিয়ন, ইনফ্রারেড রিজিয়ন। এটা তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, কোয়ান্টাম মতবাদ, বিকিরণের কোয়ান্টাম মতবাদ, এটা তোমাদের একটু জানতে হবে। বিকিরণের কোয়ান্টাম মতবাদ, বিকিরণের কোয়ান্টাম, বিকিরণের কোয়ান্টাম বিকিরণের কোয়ান্টাম মতবাদ তোমাদের এটা একটু জানতে হবে। কোয়ান্টাম মতবাদ প্রবর্তন করেন ম্যাক্স প্ল্যাঙ্ক, ম্যাক্স প্ল্যাঙ্ক, এবং পরবর্তীকালে আইনস্টাইন, একটু আসতে বলতে, আইনস্টাইন প্রবর্তন করেন। এটা 1905 সালে, এটা 1900 সালে। ম্যাক্স প্ল্যাঙ্কের তত্ত্ব অনুযায়ী প্রত্যেকটা বিকিরিত রশ্মি কণাধর্মী। 2 নম্বর, এই শক্তি, বিকিরণের যে শক্তি, যে শোষণ বা বিকিরণ কন্টিনিউয়াসলি হয় না ঘটনাটা, এবং এই শোষিত শক্তি বা বিকৃত শক্তি ক্ষুদ্র ক্ষুদ্র কণা শক্তি, ক্ষুদ্র ক্ষুদ্র কণা শক্তি, ক্ষুদ্র ক্ষুদ্র কণা শক্তি রূপে শোষিত বা বর্জিত হয়। অর্থাৎ এ প্যাকেট অফ এনার্জি, প্যাকেট অফ এনার্জি, প্যাকেট অফ এনার্জি, এই প্যাকেট অফ এনার্জি হিসেবে ক্রমাগতভাবে বিকৃত বা শোষিত হয়। অর্থাৎ এই প্যাকেট অফ এনার্জি বলতে আমরা কি বুঝি? অতি ক্ষুদ্র 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 শক্তি, অতি ক্ষুদ্র শক্তি, এটা বোঝায়। এর মধ্যে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের এই শক্তিটা থাকে, নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের এই শক্তিটা থাকে। আচ্ছা, তাহলে আমরা বললাম যে প্যাকেট অফ এনার্জি এটা ঝাঁকে ঝাঁকে এটা শোষিত বা বর্জিত হয়। এই প্যাকেট অফ এনার্জি বলতে বোঝায় এটা ক্ষুদ্র শক্তি যার ভিতরে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের তরঙ্গ দৈর্ঘ্য থাকে। এই প্যাকেট অফ এনার্জিটাকেই বলা হয় কোয়ান্টাম। তাহলে কোয়ান্টাম এটাকে বলা হয় কোয়ান্টাম। আচ্ছা, ইংরেজিতে লিখি কোয়ান্টাম, কোয়ান্টাম প্যাকেট অফ এনার্জিকে বলে কোয়ান্টাম। এটা আলোক রশ্মির ক্ষেত্রে বলা হয় হচ্ছে ফোটন। তোমরা এই ফোটন সম্বন্ধে জানো, ফোটন কণা বলা হয় আলোক রশ্মির ক্ষেত্রে ফোটন।
আচ্ছা, তাহলে আমরা এই কোয়ান্টাম মাধ্যমে শিখলাম যে কোনো বস্তু যদি শক্তি গ্রহণ করবে বর্জন করে সেটা নিয়মিতভাবে হয় না। আর 2 নম্বর হচ্ছে এই শোষিত বা বর্জিত শক্তি একটা নির্দিষ্ট কম্পাঙ্কের অতি ক্ষুদ্র শক্তির, সেটাকে বলা হয়, সেই শক্তিটা হচ্ছে তোমার কম্পাঙ্কের সাথে সমানুপাতিক। তাহলে ই সমানুপাতিক নিউ, এই ক্ষুদ্র ক্ষুদ্র শক্তিরটাকেই বলা হচ্ছে কোয়ান্টাম। 1 কোয়ান্টা বলতে কতটুকু বুঝব? সেই পরিমাণ শক্তি যা যা ই সমানুপাতিক নিউ হচ্ছে কম্পাঙ্কের সাথে, অর্থাৎ কম্পাঙ্ক বাড়লে শক্তিটা বাড়বে। এই শোষিত বা বিকৃত রশ্মিগুলোর যে শক্তিগুলো, সে শক্তিগুলো কম্পাঙ্কের উপর নির্ভর করে। তাহলে দেখা গেল যে 1 কোয়ান্টার মধ্যে যে পরিমাণ শক্তি সেটা কিন্তু সব ক্ষেত্রে সবসময় সমান হয় না। সেটা কিসের উপর ডিপেন্ড করে? বিকৃত রশ্মির কম্পাঙ্কের উপর নির্ভর করে। কম্পাঙ্ক যদি বেশি হয় বিকৃত রশ্মির শক্তি বৃদ্ধি হবে, আর যদি কম হয় শক্তি কম হবে। তাহলে আমরা ই সমানুপাতিক নিউ লিখতে পারি, ই ইকুয়াল টু এইচ নিউ। এইচটা কি? এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। প্ল্যাঙ্কের ধ্রুবক মান কত এইচের? এই মানটা তোমাদের মনে রাখতে হবে। সিজিএস এককে 8 সেকেন্ড, এসআই এককে -34 জুল সেকেন্ড। এই মানটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এইচ ইকাল টু 6.626 10 to minus 27 8 সেকেন্ড, আর 6.626 10 to minus 34 জুল সেকেন্ড। ই ইকাল টু এইচ নিউ। এই পরিমাণ শক্তিটাকে বলা হয় কোয়ান্টা, 1 কোয়ান্টা। তাহলে বিভিন্ন কোয়ান্টাতে বিভিন্ন রকম শক্তি হবে, কারণ এটা নির্ভর করবে কম্পাঙ্কের উপর। শোষিত বা বিকৃত রশ্মির কম্পাঙ্কের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, তাহলে বোঝা গেল যখন কোনো বস্তু শক্তি শোষণ বা বর্জন করে ক্ষুদ্র ক্ষুদ্র শক্তি কণা রূপে, শোষণ যখন করবে তখন ক্ষুদ্র শক্তি কণা রূপে, আবার যখন বিকৃত করবে ক্ষুদ্র ক্ষুদ্র কণা শক্তি রূপে, ক্ষুদ্র ক্ষুদ্র শক্তি কণা রূপে বর্জন করবে। এবং যখন পরিবেশে বা মাধ্যমে আসবে তখনও সেই কণিকা তরঙ্গ রূপে বিস্তার করবে। এই গেল আমাদের কোয়ান্টামের মতবাদ। আচ্ছা, এখান থেকে তোমাদের কিছু পরীক্ষায় গণনাও থাকে। আচ্ছা দেখো, একটা প্রবলেম আছে। কীরকম? 5000 আংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য আলোক রশ্মি একটি ধাতব পৃষ্ঠে আপাতিত হওয়ার ফলে ধাতব পৃষ্ঠে 10 to the power -7 জুল শক্তি অর্জন করে। ধাতু পৃষ্ঠতলে কতগুলি ফোটন আপাতিত হলো নির্ণয় করো। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 5000 আংস্ট্রম, ধাতব পৃষ্ঠে আপাতিত হলো, ধাতব পৃষ্ঠে শক্তি অর্জন করলো 10 to the power -7। কতগুলি ফোটন আপাতিত হয়েছে? তাহলে আমরা ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি শিখেছি ই ইকুয়াল টু এইচ নিউ। তাহলে এটা আমরা লিখতে পারি এইচ ইকুয়াল টু নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। সি হচ্ছে আলোর বেগ, থ্রি ইন্টু 10 to the power
10 cm/s। ল্যামডা দেওয়া আছে আমার 5000 অ্যাংস্ট্রম, মানে 1 অ্যাংস্ট্রম 10⁻⁸ সেন্টিমিটার। এইচ আমাদের জানা আছে, এগুলো সব সিজিএস এককে আছে। তাহলে আমাদের 6.626 10⁻⁻27 আর্ক সেকেন্ড। তাহলে আমরা এই মানগুলো এর মধ্যে বসাবো। আচ্ছা, এটা হচ্ছে এই পূর্বে 1 কোয়ান্টা, এটা 1 কোয়ান্টা। তাহলে ম্যাক্স প্ল্যাঙ্ক বলেছে যে শক্তি শোষণ বিকিরণ যে যতটুকু হয় এই 1 কোয়ান্টার এর গুণিতক, অর্থাৎ এই নির্দিষ্ট পরিমাণ শক্তির গুণিতকে ঘটে। তাহলে আমরা যদি লিখি যে ধরি ফোটন সংখ্যা n, তাহলে লিখতে পারি E = n/h/λ। n h এর মান বসালাম 6.626, এটা আসছে তো 20⁻27 ইন্টু 3 ইন্টু 10⁻10 ডিভাইডেড বাই 5000 ইন্টু 10⁻⁻8। আর ইটা কিসে আছে? 10⁻7 জুল। জুল মানে এটা জুলে আছে। তাহলে এটা কোন কোন এককে আছে? সিজিএস আছে, এটা জুলে। তাহলে 1 জুল সমান 10⁻7 আর্ক। এটা গুণ করলে তোমার সিজিএস এককে আসবে, আর্ক সিজিএস একক। তাহলে এইখান থেকে এন এর মানটা তোমরা গণনা করে পেয়ে যাবা। সেটার মান আসবে 2.51 ইন্টু 10⁻11। তাহলে এতগুলো ফোটন কণা আপতিত হলে 10⁻7 জুল শক্তি অর্জন করবে। অঙ্কটা বোঝা গেল কীরকম? আচ্ছা, E = h নিউ, এটা ক্ষুদ্রতম একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি, এটা বা এর গুণিতকে শোষণ করবে বা বর্জন করবে। তাহলে আমরা লিখতে পারি E = n/h নিউ। এন এর ভ্যালু সবসময় কিন্তু হয় 1 হবে, নয় 2 হবে, নয় 3 হবে, 4, 0 কখনোই হবে না। এবং এন এর মান কখনোই ভগ্নাংশ হবে না। ধরো 1.5 এরকম হবে না, এরকম হবে না, এটা কাটা। 2.1 এরকম হবে না, পূর্ণ সংখ্যার গুণিতকে হতে হবে। এটা E = n/h নিউ। আর এই ফর্মুলাটা সবসময় তোমরা এইভাবে করে মনে রাখবে, E = n/h নিউ বা n ইন্টু CH/λ, এইভাবে করে মনে রাখবে। আচ্ছা, এবার ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরিটা আমরা শিখলাম, যে বিকৃত রশ্মি কণাধর্মী। আর শোষিত শক্তি বা বিকৃত রশ্মি কোনো বস্তুর দ্বারা সবসময় একটা নির্দিষ্ট পরিমাণ ক্ষুদ্র শক্তির গুণিতকে হবে। এবার আমরা শিখব এমিশন, নিঃসরণ। নিঃসরণ শিখব আমরা। এমিশন স্পেকট্রাম, নিঃসরণ বর্ণালী।
এই বর্ণালী সম্বন্ধে তোমরা ক্লাস 10-এ শিখে এসছো যে কোনো একটা অনেকগুলো তরঙ্গ দৈর্ঘ্য আছে, এরকম কোনো একটা আলোক রশ্মি, যেমন মনে করো সপ্রভ বস্তু থেকে আগত সূর্যরশ্মি বা কাচের বাল্ব, কোনো একটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যমে যদি মধ্যে দিয়ে পাঠালে পরে ওই আলোক রশ্মিগুলো বিভিন্ন তরঙ্গে দৈর্ঘ্যের আলাদা হয়ে একটা পর্দার উপর ফেলা যায়, তাহলে একটা বিভিন্ন বর্ণের বা বিভিন্ন তরঙ্গে দৈর্ঘ্যের একটা পটি পাওয়া যাবে। ওই পটিকে বলে বর্ণালী, স্পেকট্রাম, বর্ণালী পাওয়া যাবে। এটা তোমরা রামধনু যেমন এটা তোমরা শিখেছ। আচ্ছা, এই বর্ণালীতে তোমরা, আমি একটা আঁকছি, এইরকম তোমরা বর্ণালী শিখেছ এরকম। এটা ছিল তোমার মনে করো ভায়োলেট, এটা ছিল রেড, একটা প্রিজম ছিল এরকম, এখান থেকে আলোক রশ্মি এসে এরকম ভাগ হয়ে যেত। তার উপরে ছিল বেগুনি, এটা নীল, এটা রেড, তারপর অরেঞ্জ, অর্থাৎ ভিপ জিওর যেটা বলতে এই রেড অংশ, লাল বর্ণ যেখানে সে শেষ হয়েছে, ঠিক সঙ্গে সঙ্গে ওখানে কিন্তু অরেঞ্জটা শুরু হয়েছে। অর্থাৎ এগুলোর মধ্যে কোনো কিন্তু হয় না, ছেদ নেই। ওই জন্য এদেরকে বলে কন্টিনিউয়াস স্পেকট্রাম। অর্থাৎ রামধনুতে যেরকম হয় এরকম, ধরো এটা বেগুনি, এটা রেড, একটা বনের আলো শেষ হতে হতে আর একটা শুরু হয়েছে, এগুলো ওই জন্য বলা হয় কন্টিনিউয়াস স্পেকট্রাম, নিরবিচ্ছিন্ন বর্ণালী। আচ্ছা, আমাদের এমিশন স্পেকট্রাম শিখতে হবে দুই রকমভাবে। তোমাদের শিখতে হবে হচ্ছে 1, 2 নিঃসরণ বর্ণালীটা জানলে, এটা যেহেতু পড়া আছে। আর একটা হচ্ছে লাইন স্পেকট্রাম, রেখা বর্ণালী। লাইন স্পেকট্রাম। তাহলে আমাদের পরমাণু গঠনের সাথে বর্ণালীর কী সম্পর্ক, এটা জানতে হবে। এই লাইন স্পেকট্রাম পরমাণুর ক্ষেত্রেই দেখা যায়। এই রেখা বর্ণালী যেগুলো, সেগুলো বিশ্লেষণ করে পরমাণু সম্বন্ধে জানা যায়। সেই জন্য এটা পরমাণু গঠনে আমাদের এটা শিখতে হবে। তাহলে লাইন স্পেকট্রামটা কি? লাইন স্পেকট্রাম, ধরো একটা পরমাণুকে তাপ শক্তি দিলে উত্তেজিত হবে বা উদ্দীপ্ত অবস্থা হবে। সেই উদ্দীপ্ত হবে, এবার যদি তাপ শক্তিটা সরিয়ে নাও তাহলে কি হবে? সেই পরমাণুটা কিছু আলোক রশ্মি রূপে বিকৃত করবে। তাহলে আলোক রশ্মি বিকিরণ করবে, বিকৃত রশ্মি সেই বিকৃত রশ্মিকে নিয়ে যদি আমরা প্রিজমের মধ্যে ফেলি, অর্থাৎ বর্ণালী বিশ্লেষণে প্রিজম থাকে, সেই প্রিজমের মধ্যে ফেললে এর মধ্যে থেকে যে আলোক রশ্মিগুলো বেরিয়ে আসবে সেগুলো এই রেখারূপে দেখা যায়।
রেখারূপে দেখা যায়। আর এই মধ্যবর্তী অঞ্চলগুলো ব্ল্যাক, কালো থাকে। অর্থাৎ দুটো বনের আলোক রশ্মির রেখা আছে, তার মাঝখানে কিন্তু অন্ধকার অঞ্চল থাকে, সেটা কালো রঙ। এই জন্য এগুলোদের নাম হয়েছে রেখা বর্ণালী। এই রেখা বর্ণালীগুলো শুধুমাত্র পরমাণুর ক্ষেত্রে আমি দেখা যায় বলেছি। পরমাণুগুলো যখন উদ্দীপ্ত অবস্থায় থাকে, সেই উদ্দীপ্ত অবস্থার জন্যই এই রেখা বর্ণালী, মানে এই রেখা বর্ণালী উদ্দীপ্ত অবস্থার জন্যই দায়ী আর কি। আচ্ছা, তাহলে এগুলোকে লাইন স্পেকট্রা বলে, লাইন, রেখা বর্ণালী। তাহলে পরমাণু থেকে আমরা শিখলাম, পরমাণু থেকে প্রাপ্ত বর্ণালীকে বলা হয় পারমাণবিক বর্ণালী বা রেখা বর্ণালী। বা রেখা বর্ণালী। এবার আমরা শিখব হচ্ছে পরমাণুর শক্তির বিকিরণ। পরমাণু থেকে শক্তির বিকিরণ। পরমাণু থেকে শক্তি বিকিরণ আমরা এটা শিখব। আচ্ছা, কিভাবে হয় শক্তির বিকিরণটা? পরমাণু থেকে, এটা পরমাণু আছে, ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘোরে। ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসের খুব কাছে থাকে তখন স্থিত অবস্থায় থাকে, অর্থাৎ এর মধ্যে যান্ত্রিক শক্তি কম থাকে ইলেকট্রনের। সেই পরমাণুটাকে যখন আমরা যে কোনো উপায়ে তাপ শক্তি দিই, তখন ওই নিউক্লিয়াসের কাছে যে ইলেকট্রনটা আমরা ধরেছি, সেই তাপ শক্তি গ্রহণ করে যান্ত্রিক শক্তি রূপে রূপান্তর করে ও নিজের শক্তি বৃদ্ধি করে এবং উদ্দীপ্ত অবস্থা হয়। এবার যখন ও উদ্দীপ্ত অবস্থা হলো, ওর মধ্যে ওই ইলেকট্রনটার মধ্যে যান্ত্রিক শক্তি বেশি থাকে। এবার তাপ শক্তি যদি আমি সরিয়ে নিই, তাহলে এই শক্তি বিকিরণ করে কম যান্ত্রিক শক্তিতে বা নিউক্লিয়াসের কাছে আসে। তখন যে যান্ত্রিক শক্তিটা কম হলো, এখানে মনে করো এখানে যে যান্ত্রিক শক্তি ছিল এখানে তার থেকে অনেক বেশি, এখান থেকে যখন এনে ফিরল, কিছু পরিমাণ যান্ত্রিক শক্তির বাড়তি হলো। এই পরিমাণ যান্ত্রিক শক্তি সে বিকিরণ করে তরঙ্গ রূপে, অর্থাৎ যান্ত্রিক শক্তিটা কনভার্ট হয়ে যাচ্ছে বিকৃত রশ্মির রূপে, সেটা আলোক তরঙ্গ রূপে হয়। আচ্ছা, তাহলে শক্তি বিকিরণ আমরা শিখলাম যে কিভাবে একটা পরমাণু বেশি যান্ত্রিক শক্তি, পরমাণুর ভিতরে যে ইলেকট্রনগুলো আছে বেশি যান্ত্রিক শক্তির থেকে কম যান্ত্রিক শক্তিতে রূপান্তর হচ্ছে এবং বাড়তি যান্ত্রিক শক্তিটা সে আলোক রশ্মির তরঙ্গ রূপে বিকৃত করছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা আবার শিখব পরমাণু থেকে প্রাপ্ত বর্ণালী। আবার একটু দরকার আমাদের, একটু বলা। যখন কোনো
পরমাণুতে এমনি স্বাভাবিক অবস্থা পাওয়া যায় না। ধরো হাইড্রোজেন গ্যাস, একটা পাত্রের মধ্যে নিয়ে উচ্চ চাপে পাত্রের মধ্যে নিলাম হাইড্রোজেন গ্যাস, নিলাম হাইড্রোজেন অণু, সে তড়িৎ শক্তির সাহায্যেই হোক বা তাপ শক্তির সাহায্যে হোক, এটা যখন দেওয়া হয় তখন এই হাইড্রোজেন পরমাণুতে রূপান্তর হয়। সেই তাপ শক্তি যান্ত্রিক শক্তি রূপে পরমাণুটা গ্রহণ করে এবং উদ্দীপ্ত হয়। এটাকে বলা হয় এক্সাইটেড স্টেট। এবার শক্তি সরিয়ে নেওয়া হল, যে শক্তি প্রয়োগ করা হচ্ছে, তখন এই হাইড্রোজেন পরমাণুগুলি তাপ শক্তি রূপে বিকিরণ করে, সেটা মাধ্যমে আলোক রশ্মি রূপে বিস্তার লাভ করে। সেটাকে নিয়ে যদি আমরা বর্ণালী বীক্ষণ যন্ত্রের যে প্রিজম থাকে তার মধ্যে দিয়ে যদি পাঠানো হয় এবং বিচ্ছুরিত রশ্মিগুলোকে যদি আমরা পর্দার মধ্যে ফেলি, তাহলে আমরা রেখারূপে দেখতে পাব, যেটা আমরা বলছি রেখা বর্ণালী বা পারমাণবিক বর্ণালী। এটা উদ্দীপ্ত পরমাণুর অবস্থা এর জন্য দায়ী। তাহলে এটা আমাদের মনে রাখতে হয় কিন্তু বারবার। আচ্ছা, এবার আমরা শিখব হাইড্রোজেনের বর্ণালী। হাইড্রোজেনের বর্ণালী, হাইড্রোজেনের বর্ণালী আমাদের পড়তে হবে। খুব কম চাপে হাইড্রোজেন গ্যাসের মধ্যে যদি তড়িৎক্ষরণ করা হয় এবং তড়িৎক্ষরণ করার পর কিছুক্ষণ পর যদি এটাকে সরিয়ে নেওয়া হয়, তাহলে যে বিকিরণ করবে সেই বিকৃত রশ্মিকে যদি আমরা প্রিজমের মধ্যে আপাতিত করি, তাহলে রেখা বর্ণালী পাওয়া যাবে। এবার বিজ্ঞানী বামার এই হাইড্রোজেন বর্ণালী পরীক্ষা করতে গিয়ে চারটি রেখার সন্ধান পান। এই চারটি রেখা কি কি? নাম দিলেন এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা, এইচ ডেল্টা। এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা, ডেল্টা, এরকম চারটা। ধরো এটা ভিজিবল রেঞ্জ, কারণ তখন যে খুব উন্নত মানের বর্ণালী বিশ্লেষণ যন্ত্র ছিল না। উনি খালি চোখে যেটা দেখেছিলেন, যে চারটা লাইন সেটা দৃশ্যমান অঞ্চলে ছিল 4000 থেকে আমরা জানি 7500 পর্যন্ত। উনি দেখেছিলেন লাল, নীলাভ, সবুজ, নীল, বেগুনি, এই চারটা লাইন দেখেছিল। এটা নাম দিলেন এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা, এইচ ডেল্টা। লাল, নীলাভ, সবুজ, নীল এবং বেগুনি, এই চারটা লাইনের কথা তিনি উল্লেখ করেছেন। হাইড্রোজেন গ্যাসকে এক্সপেরিমেন্ট করতে যায় তিনি এই চারটা লাইন পেয়েছেন। আচ্ছা, তিনি একটা এই রেখা বর্ণালীগুলোকে ব্যাখ্যা করার জন্য তিনি একটা স্থূল সংকেত
দিয়েছেন সেটা হচ্ছে এরকম, নিউ বার ইকুয়াল টু আর 2 স্কোয়ার মাইনাস n স্কোয়ার। নিউ বার ইকুয়াল টু আর 1/2 স্কোয়ার মাইনাস 1/6, স্থূল সংকেত কিন্তু। ওই যে চারটা লাইন, এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা ডেল্টা ব্যাখ্যা করার জন্য এটা সমীকরণ দিয়েছে। এইচ আলফা, যে লাইনটা লাল, তিনি লালের যে দৃশ্যমান অঞ্চল আছে সেই দৃশ্যমান অঞ্চলের মধ্যে তার তরঙ্গদৈর্ঘ্য কত তিনি এইভাবে করেছেন। এন এর ভ্যালু 3, এন এর ভ্যালু 3 ধরলে আর এর মান এই বলে 109,678 সেন্টিমিটার ইনভার্স। এই আর হচ্ছে রিড বার কনস্ট্যান্ট, রিড বার কনস্ট্যান্ট। তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা, এর যদি মানটা বসানো যায় তাহলে মোটামুটি যে ল্যামডার মানটা পাওয়া যায় এখান থেকে ক্যালকুলেট করে 7,000 একটু কম আসে। মোটামুটি 6,500 কাছে, 6564 এর মতো এরকম আসবে আংস্ট্রম। এত আংস্ট্রমে পাওয়া যাবে। এটা এইচ আলফা। এইচ বিটার জন্য কি করেছে এইচ বিটা, এখানে এন এর ভ্যালু, এখানে আমরা 3 ধরেছি লালের জন্য, বিটার জন্য কত হবে 4। তাহলে বিটার জন্য আসবে আমাদের সমীকরণটা এরকম, এরকম। অর্থাৎ এন এর ভ্যালু 3 ধরলে লাল পাওয়া যাবে, 4 ধরলে পরে বিটা পাওয়া যাবে, এইচ আলফা এইচ বিটা। এন এর ভ্যালু 5 ধরলে গামা পাওয়া যাবে, এইচ এর ভ্যালু 6 ধরলে এইচ ডেল্টা পাওয়া যাবে। এইভাবে করে তিনি ব্যাখ্যাটা দিয়েছেন, কিন্তু এই সমীকরণটা কীভাবে এসছেন সেটা কিন্তু তিনি বলেননি। এটার বামারের এক্সপেরিমেন্ট এবং তার গণনা থেকে এটা এক্সপ্লেন করা হয়েছে এইভাবে করে। হাইড্রোজেনের বর্ণালী, তো পরমাণুর যে বর্ণালী এটা কিন্তু পরমাণুর নিজের অনেকটা শনাক্তকরণে ব্যবহার হয়। অর্থাৎ রেখা বর্ণালী বা পারমাণবিক বর্ণালী থেকে পরমাণুটাকে শনাক্ত করা যায়। যেমন হাইড্রোজেন বর্ণালী, হাইড্রোজেন যদি গ্যাস নেই তাহলে আমরা এই 4টা লাইন পাচ্ছি এই দৃশ্যমান অঞ্চলে। কিন্তু এই হাইড্রোজেন গ্যাসকে যদি তড়িৎক্ষরণ করা যায় তার দৃশ্যমান অঞ্চলে এই 4টা লাইন ছাড়াও অদৃশ্য অঞ্চলে কিন্তু আরও এরকম রেখা লাইন পাওয়া যাবে। সেটা বামার কিন্তু তখন উন্নত মানের বর্ণালী বীক্ষণ যন্ত্র ছিল না বলে এটা বের করতে পারেনি। যেমন হাইড্রোজেনের 4টা বললাম, সোডিয়ামের যদি রেখা বর্ণালী নেওয়া যায় তাহলে 2টা পাওয়া যায় হলুদ। খুব সামান্য তরঙ্গদৈর্ঘ্য পার্থক্য আছে দুটো লাইনের মধ্যে। পটাশিয়ামের 3টা পাওয়া যায়, এরকম 2টা পাওয়া যায়, পটাশিয়ামের 3টা পাওয়া যায়। আচ্ছা, পরবর্তীকালে বিভিন্ন বিজ্ঞানী
এই হাইড্রোজেন গ্যাস নিয়ে এক্সপ্লেন করেছেন এবং আরও সারি পেয়েছেন। যেহেতু এটা যেটা আলোচনা করলাম, এই সিরিজটাকে বলে বামার সারি। এরকম অনেক আরও বিজ্ঞানী, যেমন লিম্যান সারি, তিনি এই এক্সপ্লেন করেছিলেন। এনের ভ্যালু 2, 3, 4 এরকম। বামার যেটা প্রথম কাজ, বামার সারি, -n, এই n এখান থেকে হবে 2, তারপর একটা বেশি 3, 4, 5 এরকম। লিম্যান বামার, তারপর পাশেন, এরকম 1, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 3। লিম্যান বামার পাশেন ব্রাকেট, পাঁচ, 6, 7 এরকম করে তোমাদের ফান্ড সিরিজ আছে। ফুন্ড সিরিজ, ফুন্ড এরকম বলা হয়, ফুন্ড সিরিজ। আর এই সিরিজগুলো তোমাদের মনে রাখতে হবে। এই 5টা সারি মোটামুটি মনে রাখলে হবে। লিম্যান বামার পার্সেন ব্র্যাকেট ফান্ড, এই সমীকরণ 1, 2, এই যে এই সারি যে রেখা বর্ণালী পাওয়া যায় সেটা অদৃশ্য অঞ্চলে ইউভি রেঞ্জে পাওয়া যায়। এটা বামারটা পাওয়া যায় ভিজিবল। আচ্ছা দেখো, আর একটা প্রবলেম এরকম থাকতে পারে যে হাইড্রোজেন বর্ণালীতে বামার সারির যে রেখাটির তরঙ্গদৈর্ঘ্য 4.863 10⁻⁵ সেন্টিমিটার, সেটিকে শনাক্ত করো। আচ্ছা, কি জানতে চেয়েছে? তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে। বামার সারির যে রেখাটির, আমাদের যে রেখাগুলো আছে, এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা, এইচ ডেল্টা, এই 4টার মধ্যে কোনটা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, এটা ক্যালকুলেট করতে হবে, গণনা। তাহলে আমাদের ফর্মুলা লিখি, নিউ বার 1/λ = r 1/2 স্কোয়ার। বামার হলেই 1 প্রথমেই 2 স্কোয়ার দিয়ে হয়, n। এই n এর ভ্যালুটা জানতে হবে, কারণ n এর ভ্যালু যদি এটা হচ্ছে 3, n এর ভ্যালু 3, n এর ভ্যালু 4, n এর ভ্যালু 5, এই এই দিকটা আলফা বিটা গামা ডেল্টা। তাহলে n = 3, n = 4, n = 5, n = 6। আলফা বিটা গামা n 3, 4, 5, 6। তাহলে আমরা n এর ভ্যালুটা শুধু ক্যালকুলেট করব। তাহলে 109, 6, 7, 8, 2 স্কোয়ার মাইনাস n স্কোয়ার 1/λ। এই
1/λ এই মান দেওয়া আছে এইটা। তাহলে আমরা এই জায়গায় বসাই 4.863863 10⁻⁻5 এইটা। এইখান থেকে আমাদের n এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। এটা যদি ক্যালকুলেট করো n এর ভ্যালু তুমি পাবে হচ্ছে 4। এটা ক্যালকুলেট করলে n এর ভ্যালু ক্যালকুলেট করলে 4 পাবা। 4 হচ্ছে এটা 3 4, তাহলে এইচ বিটা লাইন, এটা এইচ বিটা লাইন, এই লাইনটাকে আমাকে শনাক্ত করতে দিয়েছে এইচ বিটা লাইন। অঙ্কটা প্রবলেমটা বোঝা গেল? দেখো হাইড্রোজেন বর্ণিতে বামার সারির যে রেখাটির তরঙ্গদৈর্ঘ্য এত সেটিকে শনাক্ত করো। তাহলে বামার সারির আমার 4টা লাইন সম্বন্ধে জেনে রাখতে হবে যে এইচ আলফা ইস বিটা গামা ডেল। এন এর ভ্যালু 3 হলে এটা হয়, 4 হলে এটা, 5 হলে গামা, 6 হলে ডেল্টা। তাহলে আমি এখান থেকে এনটা ক্যালকুলেট করি আগে। তো এটা তরঙ্গ দৈর্ঘ্য, এটা এই মানটা বসালাম। আর এর মান হচ্ছে রিডবার কনস্ট্যান্ট 109/678 সেন্টিমিটার ইনভার্স 2 স্কোয়ার বা n স্কোয়ার। এটা গণনা করে দেখা গেলো n = 4 পাওয়া গেলো। n = 4 মানে এইচ বিটা লাইন। এইভাবে করে তোমাকে শনাক্ত করতে হবে। আচ্ছা, পারমাণবিক বর্ণালীতে আবার একটু বলছি তোমাদের, পারমাণবিক বর্ণালী। পারমাণবিক বর্ণালীতে তোমাকে মনে রাখতে হবে যে উদ্দীপ্ত অবস্থায় যখন কোনো পরমাণু থাকে, অর্থাৎ বাইরের থেকে তাপ শক্তি গ্রহণ করে, যখন তাপ শক্তি গ্রহণ না করে স্বাভাবিক অবস্থায় থাকে, স্থায়িত্বে থাকে, ভূমি শক্তি স্তরে থাকে বলা হয়। যখন তাপ শক্তি বাইরে থেকে গ্রহণ করে সেটা যান্ত্রিক শক্তি রূপে গ্রহণ করে উদ্দীপ্ত হয়, এবং তাপ প্রয়োগ যেটা করছিলাম সেটা যদি সরিয়ে নিই তাহলে কিছু পরিমাণ যান্ত্রিক শক্তি বিকিরণ করে, আলোকরশ্মি হিসেবে বিকিরণ করে। অর্থাৎ যে পরিমাণ যান্ত্রিক শক্তি বর্জন হবে সমতুল্য পরিমাণ আলোকরশ্মি বিকিরণ করবে, সমতুল্য পরিমাণ। এটা কিন্তু পারমাণবিক বর্ণালীতে এটা মনে রাখতে হবে আমাদের। সেটা কিন্তু হতে হবে E=H⁻, এর গুণিতকে, অর্থাৎ NH⁻, এর ভ্যালু 1 2 3 এরকম। এই জিনিসটা আমাদের ভালো করে মনে রাখতে হবে, কারণ পরমাণু গঠনে পরবর্তীকালে আমাদের কিন্তু এই যে ম্যাক্স প্ল্যাঙ্কের এই কোয়ান্টাম থিওরি আমাদের প্রয়োগ হবে, হয়ে আমরা একটা পরমাণু গঠন সম্বন্ধে ভালোভাবে জানব। তো আগামী দিন এর পরবর্তী যে রয়েছে বোরের থিওরি, আগামী ক্লাসে সেটা পড়াবো। কিন্তু তার আগেই তোমরা এগুলো একটু ভালো করে পড়ে নিও, পারমাণবিক বর্ণালী একটু ভালো করে বাড়িতে পড়ে নিও। আজকে থাক তাহলে।